বিভিন্ন গবেষণা এবং জরিপ কিন্তু বলছে যে বাংলাদেশে প্রতি 1 লাখে প্রায় 114 জনের মতো মানুষ কোনো না কোনো ধরনের ক্যান্সারে আক্রান্ত এবং এদের মধ্যে প্রায় 6% হচ্ছে ব্লাড ক্যান্সারজনিত রোগে তারা আক্রান্ত হচ্ছে। ধারণা করা হচ্ছে 2035 সালের মধ্যে বাংলাদেশে প্রায় 2.5 লক্ষ নতুন ক্যান্সার রোগীদের মধ্যে প্রায় অর্ধেকেই বেশি আক্রান্ত হবে এই ব্লাড ক্যান্সারে। যে কোনো ক্যান্সার চিকিৎসার মতো যদি প্রাথমিক পর্যায়ে এই ব্লাড ক্যান্সার চিকিৎসাও যদি শুরু করা যায়, ধারণা করা হয় যে প্রায় 80% রোগী কিন্তু সুস্থ হতে পারবে। সুপ্রিয় দর্শক, আজ 28শে মে বিশ্ব ব্লাড ক্যান্সার দিবস। আজ আমরা চেষ্টা করব এই ব্লাড ক্যান্সার নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এখন টিভি নিয়মিত আয়োজন হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস নিবেদিত আরোগ্য নিকেতন এই অনুষ্ঠানটিতে। আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত জাহান দীপা। দর্শক, এই ব্লাড ক্যান্সার নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর এম এ খান, হেমাটোলজিস্ট ও বিএমটি ফিজিশিয়ান, সাবেক বিভাগীয় প্রধান ও প্রতিষ্ঠাতা, হেমাটোলজি ও বিএমটি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হসপিটাল। দর্শক, আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মাফরুহা আক্তার, সহযোগী অধ্যাপক, হেমাটোলজি ও বিএমটি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হসপিটাল। দর্শক, আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে ব্লাড ক্যান্সার চিকিৎসায় আমাদের অগ্রগতি। স্যার, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। যেমনটা বলছিলাম, যেহেতু বিশ্ব ব্লাড ক্যান্সার দিবস, প্রতিটা দিবসেই কিন্তু কোনো না কোনো প্রতিপাদ্য বিষয় থাকে। আমি প্রথমে ডক্টর এম এ খান আপনার কাছে একটু জানতে চাই যে এবারের ব্লাড ক্যান্সার দিবসের প্রতিপাদ্য বিষয় কি? ব্লাড ক্যান্সার দিবসের নতুন প্রতিবারের মতো এবারও তাই অ্যাওয়ারনেস ডেভেলপ করা মানুষের মধ্যে, তাছাড়া যেসব ব্লাড ক্যান্সারের রোগী রয়েছে তাদের চিকিৎসা নিশ্চিত করা বা চিকিৎসার পরিবেশ তৈরি করা। ম্যামের কাছে একই বিষয়ে জানতে চাই যে যে প্রতি বছর আমরা ব্লাড ক্যান্সার দিবস পালন করছি, একটা প্রতিবাদ্য বিষয় থাকে এবং এই দিবসটিকে কেন্দ্র করে কিন্তু সারাদিনই বিভিন্ন ধরনের কর্মসূচি নিশ্চয়ই আপনাদের রয়েছে। আপনার কাছে একটু জানবো ছোট্ট করে যে কী ধরনের কর্মসূচি আপনারা আজকে পালন করবেন। অনেক ধন্যবাদ। আসলে ব্লাড ক্যান্সার ডে, যেটা ওয়ার্ল্ড ব্লাড ক্যান্সার ডে, এটির আসলে যে উৎপত্তি যখন হয়েছিল একটি রোগীর মৃত্যুকে কেন্দ্র করে, যিনি ব্লাড ক্যান্সারে মারা গিয়েছিলেন, পরে তার বাবা কিন্তু তার বোন ম্যারো ট্রান্সপ্লান্ট লাগতো, প্রয়োজন ছিল তার জন্য একজন বোন ম্যারো ডোনার, কিন্তু সেই ডোনার তার ফ্যামিলি বা কোথাও পাওয়া যায়নি। সেই কারণেই কিন্তু এই সংগঠনটি একটি গড়ে ওঠে যে, এবং এরপর থেকে বি দ্য ম্যাচ, অর্থাৎ বোন ম্যারো ট্রান্সপ্লান্টের যে ডোনার, সেই বা দাতা যিনি দান করবেন তাকে খোঁজার জন্য বি দ্য ম্যাচ, এটাই ছিল প্রথম প্রতিপাদ্য এই ব্লাড ক্যান্সার ডে উপলক্ষে। এখনও কিন্তু সেটি আছে যে আমরা যেন বোন ম্যারো ট্রান্সপ্লান্টের ডোনার খুঁজতে চাই। আমাদের দেশে এখন বোন ম্যারো ট্রান্সপ্লান্ট এখনও ব্লাড ক্যান্সারের জন্য সেভাবে সপ্রতুল হয়ে ওঠেনি, কিন্তু হচ্ছে বাংলাদেশে। কিন্তু এই জিনিসটা যখন আরও মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে পারবো আমরা, তখন কিন্তু আমাদের প্রচুর পরিমাণে, যেমন করে আমরা ব্লাড ট্রান্সফিউশনের জন্য যেমন ডোনার খুঁজি, ঠিক সেভাবেই কিন্তু আমাদের বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের জন্য ডোনার খুঁজতে হবে। তো সেটার জন্য একটা বিশাল একটা কর্মযজ্ঞ প্রয়োজন। তো এবারে আমরা যে ব্লাড ক্যান্সার ডেতে আমরা কিছু কার্যক্রম হাতে নিয়েছি, যেমন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা একটি সায়েন্টিফিক সেমিনার করছি। সেখানে আমাদের সব ধরনের ডক্টররা উপস্থিত থাকবেন। তাদেরকে সায়েন্টিফিক সেমিনারের মাধ্যমে আমরা অ্যাওয়ারনেস এবং নলেজটা শেয়ার করতে পারবো, এবং তাদের মধ্যে আমরা যে সচেতনতাটা তৈরি করতে পারবো সেটি আমরা রোগীদের কাজে ব্যবহার করতে পারবো, রোগীদের কল্যাণে ব্যবহার হবে। আচ্ছা, এই যে আপনি সেমিনারের কথা বললেন যে বিভিন্ন ধরনের এখানে হেলথ কেয়ার প্রোভাইডার যারা রয়েছেন তারা থাকবেন এবং ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ যারা রয়েছেন তারাও থাকবে, এখানে কি ব্লাড ক্যান্সার সার্ভাইভার যারা রয়েছেন তারাও কি সেখানে উপস্থিত থাকবেন তাদের জানার জন্য? হ্যাঁ, আমরা কিন্তু সাধারণত কিছু সায়েন্টিফিক প্রোগ্রাম যেটা করি, এক্সক্লুসিভলি সায়েন্টিফিক প্রোগ্রাম, সেগুলো হয় শুধু মেডিকেল টেকনোলজির সাথে যারা রিলেটেড তাদের জন্য, এবং এর বাইরেও কিন্তু আমরা রোগী এবং তাদের স্বজনদের জন্য কিছু আলাদা করে অনুষ্ঠান করে থাকি, যেটি তাদের বোঝার জন্য সহজ বাংলা ভাষায় কিছু আমরা প্রোগ্রাম আয়োজন করে থাকি, যে তাদের ব্লাড ক্যান্সার কিভাবে আমরা রোগীদের কি খেতে হবে, কিভাবে চলতে হবে, কেমোথেরাপির পরবর্তী কেয়ারটা কীরকম হবে, কোথায় গেলে তারা প্রাথমিকভাবে ব্লাড ক্যান্সারের
একটা চিকিৎসা পেতে পারেন, এ ধরনের কিছু তথ্য নিয়ে আমরা সাধারণত রোগী বান্ধব কিছু প্রোগ্রামও করে থাকি। আচ্ছা, আপনার কথার প্রশ্নকে আমি ডক্টর এম এ খান স্যার আপনার কাছে একটু জানতে চাই। ম্যাডাম যেমনটি বলছিলেন যে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের ব্যাপারে এখনো কিছু কর্মযোগ্য বাকি রয়েছে, সেটা আপনারা এক্সপেক্ট করছেন যে ভবিষ্যতে সেটাকে আরো কিভাবে উন্নত করা যায়। আপনার কাছে একটু জানবো যে কি কি ধরনের সুপারিশমালা আসলে আপনাদের প্ল্যানিং এর মধ্যে রয়েছে। প্রথমত আমাদের বাংলাদেশে প্রথম বোন ম্যারো ট্রান্সপ্লান্ট শুরু হয় ঢাকা মেডিকেল কলেজে 2014 সালে, এবং তখন যে অটোলোগাস বোন ম্যারো ট্রান্সপ্লান্ট দিয়ে শুরু হয়েছিল সেই পেশেন্ট কিন্তু এখনও ভালো আছে। এরপরে 52টা ট্রান্সপ্লান্ট হয়েছে ঢাকা মেডিকেল কলেজে, এবং আমাদের সাথে ডক্টর মাফরুহা ছিল, একসাথে আমরা কাজ করেছি, এবং সফলতা হার আমেরিকার দেশের মতোই ছিল। আমরা যে হাসপাতালে প্রশিক্ষণ নিয়েছি MGH, হ্যাঁ, মেহের জেনারেল হসপিটাল, ওটার মতোই আমাদের সফলতা ছিল। কিন্তু যেটা বেশি দরকার হলো ট্রান্সপ্লান্ট করার জন্য যে জিনিসগুলো দরকার, ঢাকা মেডিকেল কলেজ যেমন এখন ওইভাবে ট্রান্সপ্লান্ট সাময়িকভাবে বন্ধ আছে, কারণ কিছুটা রেনোভেশনের কাজ চলতেছে। কিন্তু অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করার জন্য, বিশেষ করে লিউকেমিয়া রোগীদের, ব্লাড ক্যান্সারের রোগীদের, কিছু কিছু ব্লাড ক্যান্সারের রোগীদের হয়তো অটোলগাস লাগে, কিন্তু বেশিরভাগ ব্লাড ক্যান্সার রোগীদেরই লাগে অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, যেখানে দরকার হলো অন্যের থেকে স্টেম সেল সংগ্রহ করা। HLA ম্যাচ, ফ্যামিলি ডোনারগুলো আজকাল খুব কম থাকে, ভাই বোন কম থাকে, সো HLA ম্যাচ 100% ম্যাচ পাওয়া যায় না। তাহলে আমাদেরকে ডিপেন্ড করতে হয় হ্যাপ্লো আইডেন্টিক্যাল অর্থাৎ অর্ধেক ম্যাচ, অথবা ডোনারের যেভাবে ব্লাড আমরা যেভাবে ডোনেট করি অন্য অপরিচিত মানুষ থেকে যদি HLA ম্যাচ পাওয়া যায় সেখান থেকে নাও। কিন্তু আমাদের দেশে এইটা ডেভেলপ করে না এখন পর্যন্ত। আমরা একটা চেষ্টা করেছিলাম যে এই ডোনার রেজিস্ট্রি করার জন্য, জাতীয় ন্যাশনাল জাতীয়ভাবে একটা ডোনার রেজিস্ট্রি করার জন্য। এখানে একটু আর্থিক ব্যাপার রয়েছে, তারপরে মানুষের স্বতঃস্ফূর্ততা রয়েছে, তারা যাতে ভয় না পেয়ে এটা এগিয়ে আসে আরেকজনের জন্য। কিন্তু এই জন্য আমাদের অনেক ক্যাম্পিং করা লাগবে, সরকারকেও এগিয়ে আসতে হবে। তো আমাদের মনে এইটা আমাদের বড় চ্যালেঞ্জ একটা, যে কিভাবে আমরা ডোনার পাবো। যদি আমাদের টাকা আছে, রুগী আছে, কিন্তু হয়তো ডোনার নাই, এখানে আমরা পিছিয়ে গেলাম। বিদেশে কিন্তু আমরা যখন আমেরিকাতে কাজ করেছি তখন দেখেছি একটা নার্স 22 বছরের একটা মেয়ে অন্য একটা রোগীর জন্য সে ট্রান্সপ্লান্ট মানে স্টেম সেল ডোনেট করতেছে, সেই ছেলেটা হলো অন্য দেশে, বিদেশে একটা, সে চিনো না তাই। অতএব আমাদেরকে এই মনোভাব নিয়ে আগাতে হবে যে অপরিচিত একজনের দুঃখে সে তাকে এই মরণ ব্যাধি থেকে সুস্থ করার জন্য, ভালো করার জন্য এগিয়ে আসতে হবে। আচ্ছা, এই যে আপনি বললেন যে ডোনারের সংখ্যাটা খুবই সীমিত, এটাকে কিভাবে আসলে বৃদ্ধি করা যায় বা সচেতনতা বৃদ্ধি করা যায়, কিভাবে আসলে প্রচার প্রচারণার মাধ্যমে সবাইকে মেসেজটুকু দেওয়া যায় আসলে ডোনার হওয়াটা ভেরি ইম্পর্টেন্ট, এটা রোগীদের স্বার্থে, দেশের স্বার্থে, চিকিৎসার স্বার্থে। এক্ষেত্রে আসলে আপনাদের কি কোনো পদক্ষেপ রয়েছে কিনা, অথবা স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তরের প্রতি আপনাদের ওরকম কোনো আসলে সুপারিশ ছিল কিনা? হ্যাঁ, কিছুদিন আগে আমরা যেমন এই ডোনারটা শুধু যে ব্লাড ক্যান্সার নয়, থ্যালাসেমিয়া রোগীদের ভালো করার জন্যও দরকার। কিছুদিন আগে উপদেষ্টা মহোদয়কে আমি বলেছি যে আমাদের এখানে ডোনার ব্যাংক করার জন্য দরকার হলো একটা ডাটাবেস তৈরি করা। যারা আগ্রহী হবে তাদের HLA টেস্ট করে ওইটা আমরা ওই ডাটাবেসের মধ্যে রাখবো, তার নাম ধাম এবং HLA টাইপিংয়ের রেজাল্টগুলো। তাহলে যখন একজন মানুষ যাবে, হয়তো ইথনিক্যাল গ্রুপের মধ্যে মেলার সম্ভাবনা বেশি। আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে, রোগীদের মধ্যে একে অন্যের সাথে ম্যাচিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অর্থাৎ বিদেশে যে লোক থাকে, বাঙালি যারা থাকে, তাদের কোনো সময় যদি প্রয়োজন হয়, দেখা যাচ্ছে আমরা ওইখানে তারা পাচ্ছে না, কিন্তু ইচ্ছা করলে আমরা বাংলাদেশে যদি আমরা এই সার্চটা করি তাহলে সহজেই পাওয়া যাবে। তাহলে আমাদের একটা ডোনার ডাটাবেস থাকতে হবে। এই ডাটাবেস করতে গেলে একটা ব্যয়বহুল, একটা তাদের আর্থিক ব্যাপার রয়েছে। সরকার যদি এগিয়ে আসে, তারপরে আমরা পাশাপাশি জনগণকে আমরা উদ্বুদ্ধ করব। এই যে আপনি সরকারের কথা বলছেন যে সরকারকে এগিয়ে আসতে হবে, এই ক্ষেত্রে আপনারা কোনো প্রস্তাবনা উত্থাপন করেছেন কিনা? হ্যাঁ, আমি তো লিখিতভাবেও আমাদের বর্তমান উপদেষ্টা ম্যাডামকে একটা প্রস্তাব দিয়েছি যে আমাদের দেশে বোন ম্যারো, পার্টিকুলারলি ঢাকা মেডিকেল কলেজে এবং জাতীয়ভাবে একটা ন্যাশনাল বোন ম্যারো রেজিস্ট্রি করার জন্য, এমনকি আমাদের দেশে যে ট্রান্সপ্লান্ট হচ্ছে
বিভিন্ন প্রতিষ্ঠান, তারও আমাদের কোনো ডাটা নেই, জাতীয়ভাবে কোনো ডাটা নেই। এক একটা হাসপাতাল কতটা করেছে তার সম্বন্ধে আমাদের ভালো ধারণাও নাই। অতএব আমি প্রস্তাব করেছি জাতীয়ভাবে যাতে একটা বোন ম্যারো রেজিস্ট্রি থাকে, সেখানে আমরা বুঝবো যে বিদেশিরাও জানবে যে বাংলাদেশে এ পর্যন্ত কতটা ট্রান্সপ্লান্ট হয়েছে, কী ধরনের ট্রান্সপ্লান্ট হয়েছে, তাদের আউটকামটা কী। পাশাপাশি ডোনার রেজিস্ট্রি থাকবে, যারা ইচ্ছা করলে ওই সার্চ করে ওখান থেকে আমরা দেখব যে তার সাথে ম্যাচ হচ্ছে কিনা। এখানে আমি বলতে চাই আমাদের বাংলাদেশে সবচেয়ে আমাদের বড় সুবিধা হচ্ছে আমাদের জনসংখ্যা। আমাদের যে বিশাল জনসংখ্যা জনগোষ্ঠী আছে, তাদের মধ্যে হেলদি যে জনগোষ্ঠী আছে সেইখান থেকে কিন্তু আমরা যদি একটা পুল করে ফেলি, একটা ব্যাংকিং ব্যবস্থার মতন যদি করে ফেলি, ডাটাবেসটা যদি আমরা রাখতে পারি, তাহলে যখন যার প্রয়োজন সে কিন্তু ওই ডাটাবেস থেকে মানে সার্চ করে তার প্রয়োজন অনুযায়ী ডোনার খুঁজে পাওয়া সম্ভব। যেমন এখন কি করে, যেমন কোনো ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে আগে ব্লাড ব্যাংকে মানুষ যায় যে আমার এ পজিটিভ ব্লাড দরকার, তখন তারা বের করে যে এ পজিটিভ ব্লাড কে কে আছেন সেটা খুঁজে বের করে। তো বোন ম্যারো ডোনার রেজিস্ট্রি যখন থাকবে তখন HLA ম্যাচিংয়ের একটা ব্যাপার থাকে। তো HLA যদি আমাদের ওই ডাটাবেসটা থাকে, তাহলে পেশেন্টের ডাটাবেসের সাথে মিলে যাচ্ছে এমন 100% ম্যাচ, তখন ডোনার কিন্তু আমরা পেয়ে যাব সহজেই, যারা তার ফ্যামিলি ডোনার নয় কিন্তু আনরিলেটেড ডোনার। এটা আমাদের জন্য ভীষণ প্রয়োজন, কারণ ফ্যামিলি তো এখন সবার ছোট ছোট ফ্যামিলি, ছেলে মেয়ে সবার একজন কি দুজন, একজনের সাথে আরেকজনের ম্যাচ নাও হতে পারে এবং সম্ভাবনা খুবই কম। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু সব দেশের মতনই অন্যান্য উন্নত দেশে যেটা আছে যে মিলিয়ন তাদের ডোনার রেজিস্ট্রি আছে। তো আমাদের এই জনসংখ্যাকে কাজে লাগাতে গেলে আমাদের এখানে একটা বিশাল পরিমাণ আর্থিক সহায়তা প্রয়োজন, যেটি তাদের HLA ম্যাচিং পরীক্ষাতে কাজে লাগবে এবং ডাটাবেস তৈরি করতে কাজে লাগবে। ব্লাড ক্যান্সার দিবস উপলক্ষে এই ধরনের কোনো মেসেজ আছে কিনা বা আপনাদের কোনো পদক্ষেপ আছে কিনা, যে এই বিষয়টা নিয়েও আপনারা কাজ করবেন, আলোচনা করবেন? আসলে এখনো পর্যন্ত বাংলাদেশে ব্লাড ক্যান্সারে দু ধরনের আসলে চিকিৎসা আছে। একটি হচ্ছে কেমোথেরাপি এবং তার পাশাপাশি কেমোথেরাপি পরবর্তী যে সাপোর্টিভ ট্রিটমেন্ট লাগে সেটা, আর দ্বিতীয়ত হচ্ছে যাদের কেমোথেরাপিতে কাজ করছে না বা দ্বিতীয় ধাপের ঔষধ প্রয়োজন, তাদের জন্য আসলে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনটা আমরা রিজার্ভ রাখি বা ওই ধরনের ট্রিটমেন্ট লাগে। আরেকটি আছে ইমিউনোথেরাপি। এই সবগুলো কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল আছে এবং সব রোগীরই যে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন প্রয়োজন তা কিন্তু নয়। একটি সাবসেট অফ পেশেন্টেরই কিন্তু বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন লাগে। তার আগে কিন্তু তার কেমোথেরাপি দিয়ে সম্পূর্ণ সুস্থ হওয়ারও ইতিহাস আছে এবং রেকর্ড আছে আমাদের, যে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ অফ পেশেন্ট যারা কিনা সম্পূর্ণ কেমোথেরাপি দিয়ে সুস্থ হতে পারে। এবং সেটিও কিন্তু ডিপেন্ড করে যে কোন পর্যায়ে রোগী শুরু করেছে। যেমন এখানে অ্যাকিউট লিকেমিয়া আছে, ক্রনিক লিকেমিয়া আছে, এখানে লিম্ফোমা আছে, মায়োলোমা। এক একটা ডিজিজের জন্য এক এক রকমের কেমো এবং ইমিউনোথেরাপি যেটা কিনা বাংলাদেশে অ্যাভেলেবল। এবং সেই কেমো ইমিউনোথেরাপি যদি সঠিক নিয়মে তারা গ্রহণ করে তাহলে কিন্তু একদম সুস্থ হয়ে যায় রোগীরা। বিশেষত শিশুদের যে ব্লাড ক্যান্সার, যেটি অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, সেটিতে কিন্তু সম্পূর্ণ কেমোথেরাপি এবং ওষুধের মাধ্যমেই সুস্থ হওয়া সম্ভব। ক্রনিক মাইলয়েড লিকেমিয়া, সেখানে কিন্তু একদম শুধুমাত্র বাসায় বসে মুখে খাওয়ার ওষুধ খেয়েই রোগীরা একদম সুস্থ হয়ে যান। তো তাদের জন্য কিন্তু বোন ম্যারো ট্রান্সপ্লান্ট খুব প্রয়োজন নেই। তবে অ্যাকিউট লিকেমিয়া যখন রিল্যাপসড হয় বা পরবর্তীতে ফেরত এসেছে বা খুব হাই রিস্ক অ্যাকিউট লিকেমিয়া যদি হয়ে থাকে, সেই সমস্ত ক্ষেত্রে বা লিম্ফোমা ফেরত এসেছে, রিল্যাপসড হয়েছে, বা মায়োলোমার খুব হাই রিস্ক কেস, সেই ধরনের কেসে আসলে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন প্রয়োজন। এবং একটি গ্রুপ আছে যাদেরকে অটোলোগাস বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা যায়, সেটি তাদের জন্য স্ট্যান্ডার্ড অফ কেয়ার। আর আরেকটি গ্রুপ আছে যাদেরকে অ্যালোজেনিক বা অন্যের শরীরের বোন ম্যারো থেকে ট্রান্সপ্লান্ট করতে হবে। তো সেই নির্দিষ্ট সংখ্যক যাদের অন্যের শরীর থেকে নিতে হবে, সেখানে আমরা ডোনারকে সাধারণত 3 ভাগে ভাগ করি। একটি হচ্ছে যে নিজের ফ্যামিলির ভাই বোনদের মধ্যে, যেটিকে আমরা ফ্যামিলি ডোনার বলে থাকি। তা 100% ম্যাচ হলে সেটাই কিন্তু নেওয়াটা আমাদের জন্য যুক্তিযুক্ত বা প্রেফারেবল। সেটা যদি না থাকে তখন আমরা আনরিলেটেড ডোনার পুলে যাই, যে ডোনার পুলটা আমাদের এখনো তৈরি হয়নি। তো তৃতীয়ত আমরা যেটা বলি যে হ্যাপ্লো আইডেন্টিক্যাল বা হাফ ম্যাচ ডোনার, যে যার কোনো ভাই বোন নেই বা ম্যাচ নেই,
তার কিন্তু 50% ম্যাচ যদি কোনো ভাই বোন থাকে বা পিতামাতা যদি থাকে বা পিতামাতার ক্ষেত্রে সন্তান ডোনার হতে পারে, এই ধরনের 50% ম্যাচ ডোনার, যেটাকে হ্যাপ্লো আইডেন্টিক্যাল বলা হয়, এটি হচ্ছে আমাদের 3 নাম্বার চয়েসে থাকে। তো এইভাবে করে আমরা আসলে ডোনার সার্চিংটা এখনও করি। এখনও পর্যন্ত বাংলাদেশে ওই ফ্যামিলি ডোনার বা পারিবারিক ডোনার যেটা, সেটাতেই আমরা এখনও সীমাবদ্ধ আছি। এখনও কিন্তু আমরা আনরিলেটেড ডোনার ট্রান্সপ্লান্টেশনে যেতে পারিনি, কারণ আমাদের ওই ডোনার পুল নেই, মানে আমাদের ডেটাবেজও নেই। তো সেই দিক থেকে আমরা যদি এবং আমাদের প্রয়োজনটাও বুঝতে হবে যে আমাদের কি পরিমাণ ট্রান্সপ্লান্ট আসলে প্রয়োজন প্রতি বছরে, এবং কেমোথেরাপিতে যদি সুস্থ করা সম্ভব হয় তাদের কিন্তু আর বোন ম্যারো ট্রান্সপ্লান্ট লাগছে না। তো আমাদের মূল যে জায়গাটা, যে রোগীরা কিন্তু কেমোথেরাপির ট্রিটমেন্টটাই সঠিকভাবে নিতে পারে না। তো এই জায়গাটা যদি সঠিকভাবে নিতে পারে তাহলে কিন্তু ট্রান্সপ্লান্টের লোড অনেকখানি কমে যায়, এবং ইমিউনোথেরাপি কিন্তু যদি নিতে পারে কেমোথেরাপির সাথে, সেক্ষেত্রে ট্রান্সপ্লান্টের লোড আরও কমে যায়। তো আমাদের এখনও পর্যন্ত যেহেতু আমরা ফ্যামিলি ডোনারেই আছি, আমাদের সুদূর ভবিষ্যতে কিন্তু আমাদের আনরিলেটেড ডোনার পুল লাগবে। তো সেই ক্ষেত্রে আমাদের এখন থেকেই কাজ করতে হবে যে আমাদের যেন একটা ডোনার পুল আমরা তৈরি করতে পারি, যেটি স্যার বললেন যে একটা ডোনার রেজিস্ট্রি, এই রেজিস্ট্রিটা থাকলে তখন আমাদের সুবিধাজনকভাবে আমরা সার্চ করতে পারবো। এই ব্যাপারে দর্শকদের উদ্দেশ্যে বলি, অনেক সময় যখন তারা ট্রান্সপ্লান্টের জন্য আসেন তখন জিজ্ঞেস করেন যে তার ভাই বা বোন যারা দিতে চাইবে, ডোনার হইতে চাবে, তাদের কোনো সমস্যা হবে কিনা। আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, এখানে ডোনার যিনি হবেন তার কোনো সমস্যা হবে না, অতএব তিনি নির্বিঘ্নে দান করতে পারেন। কারণ আজকাল উন্নত প্রযুক্তি রয়েছে, যেটা আগের মতো অজ্ঞান করে হার্ট থেকে নিতে হয় না, ব্লাড থেকে যেভাবে ব্লাড ট্রান্সফিউশন দিতে হয়, এইভাবেই তার স্টেম সেল আমরা সংগ্রহ করতে পারি। তো আমি এই ব্যাপারে খুবই আশাবাদী, কারণ একসময় ব্লাড ডোনেশন করতে গেলেও মানুষ ভয় পেত, এখন কিন্তু স্বাভাবিকভাবে মানুষ ডোনেট করে ব্লাড, এটা খুব সহজলভ্য হয়ে গেছে। উইলিংলি কিন্তু এখন সবাই এই কাজটা করে থাকে। বোন ম্যারো ট্রান্সপ্লান্টের বিষয়টা, এবং এই যে স্যার ডোনারের বিষয়টি বলেন, এবং সেই সাথে ম্যাম বলছিলেন যে যদি প্রপার ভাবে যদি কেমোথেরাপি, রেডিওথেরাপি এবং ইমিউনোথেরাপিটা দেওয়া যায়, তাহলে বোন ম্যারো ট্রান্সপ্লান্টের দিকে হয়তো নাও যাওয়া লাগতে পারে। সেই বিষয়টি আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানবো। একটা বিরতির সময় হয়ে গেছে, পরে বিরতি নিচ্ছি। স্যার, বিরতির আগে আমরা কথা বলছিলাম যে যেমনটা ম্যাম বলছিলেন যে রেডিওথেরাপি, কেমোথেরাপি এবং ইমিউনোথেরাপি চমৎকারভাবে কাজ করে, এবং ট্রিটমেন্টগুলো যদি কমপ্লিট করা যায় তাহলে হয়তো বা বোন ম্যারো ট্রান্সপ্লান্টের দিকে রোগীকে নাও যাওয়া লাগতে পারে। আপনার কাছে একটু জানবো এখন ট্রিটমেন্ট সম্পর্কে। প্রথমে আমরা তো আসলে কনফার্ম করি যে ব্লাড ক্যান্সারের তো কয়েক ধরন রয়েছে। কোন ধরনের এটা ক্যান্সার? লিউকেমিয়ার মধ্যে যদি ভাগ করি, অ্যাকিউট লিউকেমিয়া, সবচেয়ে কমন হচ্ছে অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া বয়স্কদের, আর বাচ্চাদের হচ্ছে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া। লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া সাধারণত কেমোথেরাপি এটার ফার্স্ট চয়েস, এটা আমরা কেমোথেরাপি দিয়ে দেখা গিয়েছে 80 থেকে 90% তারা ভালো হয়ে যায়। এডাল্টদের যে অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া হয়, তাদের বেলায় প্রথমেই আমরা তাকে একটা রিস্ক স্ট্র্যাটিফিকেশন করি, কিছু টেস্ট করি, যেটাকে বলা হয় সাইটোজেনেটিক পরীক্ষা করে দেখি তাকে সে কি হাই রিস্ক কিনা, অথবা মধ্যম বা লো রিস্ক গ্রুপের যেটা বা গুড রিস্ক গ্রুপের যারা, তাদেরকে আমরা কেমোথেরাপি দিয়ে ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাদের কেমোথেরাপি শুরু করি এবং ভাবি যে এটা হয়তো ভালো হয়ে যাবে। আবার যেটা হাই রিস্ক গ্রুপ, তাদেরকে আমরা কেমোথেরাপি দিয়ে শুরু করলেও তাদেরকে বলে রাখি যে তাদের এক সময় ট্রান্সপ্লান্টের দিকে যেতে হবে। তো ওইখান থেকে আমরা চেষ্টা করি যে তাদের ডোনার রয়েছে কিনা, ডোনার সার্চ করার জন্য। আবার ইন্টারমিডিয়েট বা লো রিস্ক যে অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া রয়েছে, তাদের বেলা দেখা যাচ্ছে যে হয়তো রোগী কেমোথেরাপি দিয়ে ভালো হলো, কিন্তু কয়েক মাস পরে বা 6 মাস পরে তার রোগটা ব্যাক করে গেল। এসব ক্ষেত্রে কিন্তু তাকে আমরা ট্রান্সপ্লান্টের চয়েসটাই দিয়ে থাকি। তো এটা হলো অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়ার বেলা। আবার মনে করেন যে মাল্টিপল মাইলোমা বলে একটা রোগ রয়েছে, যেটা প্লাজমা সেল থেকে তৈরি হয়, ওটার জন্য তো ভালো ভালো কেমোথেরাপি রয়েছে, কেমোথেরাপি দিয়েই আমরা চিকিৎসা করি, কিন্তু স্ট্যান্ডার্ড অফ কেয়ার হচ্ছে ওইটা
ডিজিজটা রেমিশন আসার পরে, কন্ট্রোল হওয়ার পরে, তখন আমরা তাকে অটোলগাস বোন ম্যারো ট্রান্সপ্লান্টের দিকে যাই, যেটা খুব সহজ পদ্ধতি। এটা মনে করেন 2 সপ্তাহ হসপিটালে থাকা লাগে, নিজের শরীর থেকে স্ট্যাম সেল সংগ্রহ করে তাকেই আবার দেই। তাহলে এই সব পদ্ধতি আমাদের বাংলাদেশে হচ্ছে আজকাল। এটা তাহলে আমাদের চিকিৎসার মধ্যে আবার রয়েছে কিছু চিকিৎসা রয়েছে, যেমন ক্রনিক, যেগুলা ALL, ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া বা CLL, এগুলো আসলে মুখে খাওয়ার ওষুধ বা ইনজেক্টেবল ওষুধ রয়েছে। লিম্ফোমা, এটা সাধারণত প্রাথমিকভাবে আমরা ইনজেক্টেবল কেমোথেরাপি রয়েছে, এগুলো দিয়ে আমরা ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু 35% ক্ষেত্রে বা 25% ক্ষেত্রে ডিজিজটা রিল্যাপস করতে পারে। এইসব ক্ষেত্রে তখন আমাদের ট্রান্সপ্লান্টের দিকে যেতে হয়। তো এই ট্রান্সপ্লান্টও আবার অটোলগাস প্রাথমিকভাবে হতে পারে লিম্ফোমার বেলায়। তো এইভাবে আমরা আসলে ডিজিজটাকে স্ট্র্যাটিফাই করি, তখন কোন সময় কোন কেমোথেরাপি অথবা ট্রান্সপ্লান্ট লাগবে কিনা সেটা নির্ধারণ করা হয়। স্যার, আপনি তো ট্রিটমেন্টের কথা বলেন, ট্রিটমেন্টের আগে আপনার কাছে একটু জানতে চাই যে কোনো ব্যক্তির যদি ব্লাড ক্যান্সার হয়ে থাকে, নিশ্চয়ই কোনো না কোনো বেসিক কিছু সিমটম তার মধ্যে থাকে, সিমটমগুলো একটু আপনার কাছে জানতে চাই। প্রথমেই যে রোগীগুলো আমাদের কাছে আসে রক্তশূন্যতা নিয়ে, তারপরে জ্বর থাকে, তারপরে হয়তো সে বলবে তার মাড়ি দিয়ে রক্তক্ষরণ হচ্ছে বা চামড়ায় কালো কালো স্পট দেখা দিচ্ছে, অথবা যেটাকে বলি আমরা ব্রুইজ হচ্ছে। এই যে নানা জায়গা থেকে রক্তক্ষরণ, জ্বর এবং রক্তশূন্যতা, এই 3টা হলো প্রাথমিক একটা লক্ষণ থাকে। কিন্তু মনে রাখতে হবে এই লক্ষণগুলো কিন্তু অন্য রোগের বেলায় হইতে পারে। এর জন্য পরীক্ষা না করে চট করে আমরা বলি না যে তোমার ব্লাড ক্যান্সার হয়েছে। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে এরকম সমস্যা হতে পারে। তাহলে এরপরে আর কিছু থাকে, ডেঙ্গুতেও হতে জি পারে। জি, তারপরে লিম্ফ নোড যেটা ফুলতে পারে, লিভার স্প্লিনটা বড় হতে পারে, গায়ে ব্যথা থাকতে পারে, বা বোন পেন যেটাকে বলে এরকম থাকতে পারে। তো এইসব সমস্যা নিয়ে আসার পরে হয়তো আমরা সিম্পল একটা CBC পরীক্ষা করতে দেই, কমপ্লিট ব্লাড কাউন্ট, অথবা তারপরে বোন ম্যারো এক্সামিনেশন, কিছু স্পেশাল টেস্ট করতে দেই। এইভাবে রোগটাকে আমরা প্রথমে কনফার্ম করার চেষ্টা করি। কনফার্ম করার পরে তখন চিকিৎসার ব্যাপারে আমরা চিন্তা করি। আচ্ছা, এক্ষেত্রে আমি ম্যামের কাছে একটু চলে যাচ্ছি। যাদের ফ্যামিলিতে হয়তো একজনের হয়তো ব্লাড ক্যান্সার হলো, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমরা চিন্তা করে থাকি যে আমার ফ্যামিলিতে কারোর ডায়াবেটিস হয়েছে, বাকি মেম্বার যারা রয়েছে তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি, জেনেটিক্যাল কারণে হয়ে থাকে। ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে কি সেরকম কোনো বিষয় আছে কিনা যে একজনের হয়েছে, বাকি যে মেম্বারগুলো রয়েছে বা নেক্সট জেনারেশন, তাদের কি ব্লাড ক্যান্সার হবার পসিবিলিটি আসলে কতটুকু? ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য। আসলে এটা রোগীরা অনেক সময় জিজ্ঞেস করেন যে ব্লাড ক্যান্সার ছোঁয়াচে কিনা। একটি বাচ্চার হয়তো ব্লাড ক্যান্সার হয়েছে, তখন মা বাবারা জিজ্ঞেস করেন যে তার অন্য বাচ্চাটা সেফ আছে কিনা। তো আসলে ব্লাড ক্যান্সার সম্পূর্ণ একটা মিউটেশন যেটা হয়, এটা অ্যাকুয়ার্ড মিউটেশন, নতুন করে মিউটেশন হয়। এটি কোনো ছোঁয়াচে রোগ নয়, প্রথম কথা। আর দ্বিতীয়ত হচ্ছে ছোঁয়াচে হয়তো না, কিন্তু অনেক সময় হয় না যে আমরা জেনেটিক্যালি বলে থাকি যে একজনের হয়েছে, বাকিদের হয়তো পরবর্তীতে হতে পারে। এই যে জেনেটিক প্রিডিসপোজিশন যেটাকে আমরা বলি, যেমন থ্যালাসেমিয়া এমন একটা ডিজিজ যে ফ্যামিলি থেকে প্রিডিসপোজিশন হয়ে আসে, কিন্তু ব্লাড ক্যান্সার কিন্তু সেরকম নয়। সেরকম কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নেই যে একজনের ব্লাড ক্যান্সার হলে তার সন্তানেরও যে হবেই এমন কিছু নয়। খুব রেয়ার কিছু লিম্ফোমা আছে যেগুলো হয়তো লো গ্রেড লিম্ফোমা, হয়তো তার বাবার আগে ছিল, এখন সন্তান একটা বয়সের পরে গিয়ে তার মিউটেশন হয়েছে। কিন্তু তার মানে এই না যে জন্ম থেকেই বাবার ছিল বলে সে লিম্ফোমা নিয়ে জন্মেছে, এরকম কিন্তু নয়। আর কিছু কিছু মিউটেশন মায়ের পেটে ভ্রূণ থাকা অবস্থায় যদি হয়ে থাকে, তাহলে কনজেনিটাল লিউকেমিয়া বলে থাকি আমরা, যে বাচ্চাটা লিউকেমিয়া নিয়ে জন্মেছে, অথবা 6 মাসের মধ্যেই, জন্মের 6 মাসের মধ্যেই যদি তার লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার হয়, ওইটাকে আমরা সাধারণত কনজেনিটাল লিউকেমিয়া বলে থাকি। সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু এটার সাথে আবার তার পরবর্তী প্রজন্মের বা অন্য সন্তানেরও যে হবে, ঠিক সেরকম বিষয়টি নয়। আচ্ছা, যদি বাবার হয়ে থাকে ব্লাড ক্যান্সার, তাহলে তার সন্তানদের মধ্যে হওয়ার সম্ভাবনাটা খুব একটা নেই। কিন্তু তাদের যেন না হয়, সেক্ষেত্রে কি কি ধরনের তার প্রিকশন নিতে পারে, কতটুকু সাবধানতা তাদের অবলম্বন করা উচিত? আচ্ছা, এখানে আমি একটু তুলনামূলক একটা যদি কথা বলি, যেমন মহিলাদের ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু যে ফার্স্ট ডিগ্রি রিলেটিভরা রিস্ক থাকে, যেমন এক বোনের যদি ব্রেস্ট ক্যান্সার হয়, অন্য বোনেরও হওয়ার সম্ভাবনা থাকে।
বা একই ফ্যামিলিতে মা খালাদের যদি থাকে তাহলে অন্যান্য পরবর্তী জেনারেশনেরও হওয়ার আমরা একটা কিন্তু বর্তমান সম্ভাবনা যুগে থাকে। এটাই কিন্তু দেখছি যে মা খালা সবারই ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। হ্যাঁ, তখন কিন্তু তাদের একটা স্ক্রিনিং এর সুযোগ আছে। কিন্তু ব্লাড ক্যান্সারটা ডেভেলপ করে এত দ্রুত, বিশেষত অ্যাকিউট লিউকেমিয়া, এটি আসলে খুব আগে থেকে যে স্ক্রিনিং পরীক্ষা করে জানা যায় এটি কিন্তু ঠিক সেরকম নয়। যেমন একটা ব্রেস্ট ক্যান্সার হওয়ার আগে বেশ কিছু স্টেপস থাকে যেগুলো স্ক্রিনিং পরীক্ষার মাধ্যমে ধরা পড়ে। কিন্তু ব্লাড ক্যান্সারের বিষয়টা একটু আলাদা, যে কারণে এটা দীর্ঘদিন স্ক্রিনিং করে যে একটা সময় ধরা পড়বে বিষয়টা তা নয়, ডেভেলপই করে খুব দ্রুত। এবং এটাকে বলা হয় যে ঝড়ের বেগে আসলে ব্লাড ক্যান্সার, বিশেষত অ্যাকিউট লিউকেমিয়ার প্রেজেন্টেশনটাই হয় খুবই দ্রুত। সপ্তাহখানেক বা 1 মাসের মধ্যেই সব ধরনের সিমটম ডেভেলপ করে যায়। আবার ক্রনিক লিউকেমিয়ার ক্ষেত্রে বিষয়টা আলাদা। অনেক দিন ধরে হয়তো ক্রনিক লিউকেমিয়া আছে, রোগী হয়তো জানেই না, কোনো একটা টেস্ট করতে গেল, রুটিন টেস্টে গিয়ে হয়তো ধরা পড়লো যে এই ক্ষেত্রে কিন্তু কেউ যদি ফ্যামিলিতে যদি কোনো হিস্ট্রি থাকে, সে যদি মনে করে যে আমাকে স্ক্রিনিংয়ে যেতে হবে, অন্তত 6 মাসে একবার যদি একটি সেটা কত বছর বয়স থেকে পিবিএফ করতে পারে। অবশ্যই তার সাথে আসলে আমরা সবসময় বলে থাকি যে সিমটম, তার সিমটম বা লক্ষণটা কি, লক্ষণের ভিত্তিতেই কিন্তু আমরা পরীক্ষাগুলো দিই। শুধু আর কি কোনো লক্ষণ ছাড়া ব্লাড ক্যান্সারের হওয়ার সম্ভাবনাটা আসলে কম। শুধুমাত্র ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া বা ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়ার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ইনসিডেন্টাল অন্য কোনো, হয়তো সে রুটিন চেক আপ করতে গেছে, গিয়ে দেখে যে ডাব্লিউবিসি কাউন্ট অনেক বেশি, তখন আমরা দেখি যে হ্যাঁ, এটা হয়তো ক্রনিক লিউকেমিয়াতে আছে। তো সেটি স্ক্রিনিং করতে হলে আপনার, এটা আসলে বয়স্কদের হয়, এটা আফটার 40 এটা ডিজিজটা শুরু হয়। তো 40-এর আগে সাধারণত হয় না ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া। আর ক্রনিক মাইলয়েড লিউকেমিয়াও তাই, কিন্তু আমাদের দেশে একটু দেখছি যে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া বেশ আর্লি এজেও দেখা যায়, অনেক কম বয়সী আমাদের দেশে রোগীদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। আমরা এই বিষয়টি আরো বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। বিরতির আগে আমরা কথা বলছিলাম যে আপনি যেমনটি বলছিলেন যে আসলে ফ্যামিলিতে যদি একজনের হয়, বাকিদের হয়তো হওয়ার সম্ভাবনাটা খুব একটা নেই এবং স্ক্রিনিংয়েও এটা খুব একটা ধরা পড়ে না। এরই প্রসঙ্গে আমি একটু স্যারের কাছে একটু জানবো যে শিশুদের ক্ষেত্রে যদি আমরা ক্যান্সারের কথা যদি বলে থাকি, অনেক ধরনের ক্যান্সার হয়, কিন্তু বেসিক্যালি তাদের মধ্যে দেখা যায় যে ব্লাড ক্যান্সার হয়। এর কারণটা আসলে কি? ওই যে যেটা বলা হলো, ক্যান্সারের আসলে 2 ধরনের কারণ থাকতে পারে। একটা হলো জিনের মধ্যে একটা পরিবর্তন হয়, যেটা সেলটাকে কন্ট্রোল করে, এটা প্রলিফারেশন কন্ট্রোল করে। এই জিনের মধ্যে যদি মিউটেশন, অনাকাঙ্ক্ষিত মিউটেশন হয়, তখন তার ওই সেলের উপরে বা কোষের উপরে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তখন ক্রমাগত বাড়তেই থাকে। তো শিশুদের বেলায় তো আরেকটা হলো পরিবেশগত সমস্যা, যেমন আজকাল আমরা কেমিক্যাল ব্যবহার করতেছি বেশি বেশি, প্লাস্টিক ব্যবহার করছি, তারপরে রেডিয়েশনের প্রতিনিয়ত রেডিয়েশন খাচ্ছি। যেমন জাপানে যেটা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, ওইসব এরিয়াতে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া বেড়ে গেছিলো। তাহলে রেডিয়েশন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর পরিবেশগত, তারপরে কেমিক্যালসও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো এগুলো হলো হয়তো সময় লাগে। যেমন আমরা যদি প্রতিনিয়ত যারা এক্সি ডিপার্টমেন্টে কাজ করে বা কেমিক্যালস নিয়ে কাজ করে, ইন্ডাস্ট্রিতে কাজ করে, তাদের ধীরে 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 এই পরিবর্তনটা আসতে সময় লাগে এবং একটা সময় দেখা গেল তার মধ্যে এই যে কোনো একটা লিউকেমিয়া বা যে কোনো ধরনের ক্যান্সার হইতে পারে। কিন্তু শিশুদের বেলায় তো এই সমস্যা, যেমন 3 বছরের একটা শিশু বা 4 বছরের একটা শিশু, তার অ্যাকিউট লিউকেমিয়া, অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া হচ্ছে, তার আসলে পরিবর্তনটা তার জেনেটিক একটা জিনের মধ্যে একটা পরিবর্তন, মিউটেশন হচ্ছে, যেটার জন্য কোনো পরিবেশ দায়ী নয়, সে নিজেও দায়ী নয়, অথবা পিতামাতাও দায়ী নয়। ওইটা অটোমেটিকভাবে একটা হয়ে গেছে তার মধ্যে পরিবর্তনটা, যে কারণে তার এই লিউকেমিয়াটা ডেভেলপ করেছে। আচ্ছা, জন্মগতভাবে অথবা এই যে ছোট বয়সে যেটা আপনি বললেন যে 3 বছর বয়স, 3 বছর বয়সে যদি কোনো বাচ্চার লিউকেমিয়া ধরা পড়ে, সেক্ষেত্রে সে যদি প্রাথমিক পর্যায় থেকে ট্রিটমেন্ট শুরু করে, ইন ফিউচারে তার সুস্থ হবার সম্ভাবনা আসলে কতটুকু থাকে? এই মুহূর্তে আমার 3টা বাচ্চা যাদের বয়স হলো 4 বছর 5 বছর বয়স, তারা অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়ার চিকিৎসা নিচ্ছে এবং এরকম আরও কিছু চিকিৎসা নিয়েছে যারা এখন ইউনিভার্সিটিতে পড়তেছে বা স্কুলে পড়াশোনা করছে, তারা সম্পূর্ণ ভালো হয়ে গিয়েছে। তাহলে আমি বলতে চাচ্ছি যে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া ভালো হওয়ার সম্ভাবনা প্রায় 70 থেকে 80 ভাগ।
তারা যদি ঠিকমতো চিকিৎসা করে। তো এই জন্য খুব রিয়ারলি তাদের ট্রান্সপ্লান্ট লাগে, তবে আমরা চিকিৎসা করলে আউটকামটা ভালো বাচ্চাদের বেলায়। আচ্ছা, এখন একটু মাফরুফা ম্যাম আপনার কাছে একটু জানবো, WHO যেটি বলছে যে বর্তমানে কিন্তু বাংলাদেশে প্রায় অলমোস্ট 20 লক্ষ মানুষের কিন্তু ক্যান্সার রয়েছে এবং তারা ধারণা করছেন যে 2050 সাল নাগাদ সেটি আরও দ্বিগুণ হতে পারে। এখন এইটার কারণটা আসলে কি, যে কি কারণে, কি ফ্যাক্টরসের কারণে ক্যান্সার রোগীদের সংখ্যা ওভারঅল, নট অনলি ব্লাড ক্যান্সার, ওভারঅল কেন আসলে ক্যান্সার রোগীদের সংখ্যাটা বৃদ্ধি এটি পাচ্ছে? কিন্তু স্যার একটু আগেই বলেছেন যে আসলে এখানে ক্যান্সার বৃদ্ধির কারণে বাংলাদেশে ঠিক কেন এত বাড়ছে, শুধু বাংলাদেশে না, ওয়ার্ল্ড ওয়াইডই ক্যান্সারের সংখ্যা বাড়ছে। তো এই বৃদ্ধির কারণ কিন্তু আমরা নিজস্ব শরীরের, আমরা যদি বলে থাকি যে জেনেটিক মিউটেশন, যেই মিউটেশনগুলো ধাপে ধাপে হয়ে যায়, আচ্ছা, এটার কোনো নির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। আর বাহ্যিক স্যার কিন্তু এটাও বলছিলেন যে এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টরস রয়েছে এবং বাহ্যিক যে পরিবেশগত যে কারণ, সেগুলোর মধ্যে যেমন কেমিক্যাল আছে, তারপরে রেডিয়েশন হ্যাজার্ড আছে, তারপরে কিছু ভাইরাস আছে, ভাইরাল ইনফেকশন থেকেও একটা সময় গিয়ে সেটা ক্যান্সারের রূপ নিতে পারে। হ্যাঁ, তো এগুলো আসলে মূল কারণ। আচ্ছা, হ্যাঁ, বা কোনো ধরনের ভাইরাল ইনফেকশনের কারণেও হয়তো মিউটেশন হয়ে যেতে পারে শরীরে, এবং সেই শুধু চট করে আসলে ক্যান্সার হয় না। এই মিউটেশনগুলো ডাবল হিট বলে, যে একটি হিটে প্রথম ধাপে মিউটেশন হলে আমাদের শরীর কিন্তু সেই মিউটেশনকে কারেকশন করার মতন সিস্টেম বডিতে আছে, সেটিও যখন ফেল করে, অর্থাৎ স্ক্রিনিং আমাদের বডিতে সবসময় ক্যান্সার সার্ভিলেন্সের একটা সিস্টেম সবার বডিতেই আছে, এটি যদি মিস করে তাহলে দ্বিতীয় ধাপের মিউটেশন যখন হয়, যখন সেটা আনকন্ট্রোলড হয়ে যায়, তখন আসলে ক্যান্সার ধরা পড়ে। এটি আসলে মাল্টিফ্যাক্টরিয়াল, এটি নির্দিষ্ট করে কারণ এখনো বৈজ্ঞানিকসম্মতভাবে এখনো বের হয়নি যে কোনো। কিন্তু আমরা যদি কিছু পুঁথিগত যে আমাদের বিদ্যা যেটা আমরা অর্জন করেছি বা বইপত্র আমরা পড়ছি, সেখানে কিন্তু কিছু রিসার্চে বলা হয়েছে যে এই যে আমরা অস্বাস্থ্যকর খাবার গ্রহণ করছি, ফাস্টফুড আইটেম গ্রহণ করছি, সেখানে যে ট্রান্সফ্যাট থাকে, সেই ট্রান্সফ্যাট যদি দীর্ঘদিন যাবত আমাদের বডিতে যায়, অর্থাৎ এই ধরনের ফাস্টফুড আইটেম যেটা এখনকার বাচ্চারা, ইনফ্যাক্ট অ্যাডাল্ট পার্সন যারা রয়েছে তারাও কিন্তু খাচ্ছে, এবং একটা সময় কিন্তু দেখা যাচ্ছে যে এই ধরনের ট্রান্সফ্যাট বডিতে যে কার্সিনোজেন ক্রিয়েট করছে, অর্থাৎ ক্যান্সার সেল ক্রিয়েট করছে, তার মানে তিনি ক্যান্সার আক্রান্ত হচ্ছেন। এই বিষয়ে স্যার আপনার মতামত কি? এই জন্য তো বলা হয় যে কোনো ক্যান্সারের প্রতিরোধ করার জন্য দরকার সুষম খাদ্য গ্রহণ করা। তাহলে আমরা কিন্তু এটা মোটেই যখন যেটা পাই খাচ্ছি, ফাস্টফুড খাচ্ছি, ফ্যাটি ওভারওয়েট একটা ক্যান্সারের, অন্য যে কোনো একটা ক্যান্সারের হতে পারে। দ্বিতীয় হচ্ছে আমাদেরকে প্রতিনিয়ত আমাদের একটা ফিজিক্যাল এক্সারসাইজের দিকে যেতে হবে। আমরা হয়তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমরা মোটেই করতে চাই না আজকাল, সবসময় রিক্সা বা যানজট চল করি। এতে এইসব জিনিসগুলো যদি আমরা মেনে চলি বা না চলি, তাহলে দেখা যাচ্ছে আমাদের মধ্যে যে ইমিউন সিস্টেমটা, এই জন্য বড় একটা কাজ করতেছে ইমিউন সিস্টেমটা। ওই যে একটু আগে যেটা মারফা বলেছিল যে সার্ভিলেন্স, ক্যান্সার সার্ভিলেন্স, শরীরের মধ্যে পুলিশের মতো ক্যান্সার সার্ভিলেন্স, যখনই একটা কোষ তার মধ্যে পরিবর্তন করতে যাচ্ছে, তখনই ওইটাকে সে ফরেন হিসাবে আইডেন্টিফাই করে এবং এটাকে মেরে ফেলে। এখন ইমিউনিটি যখন হয়ে যায়, ক্যান্সার সার্ভিলেন্স যখন দুর্বল হয়ে যায়, তখন এদের অজান্তে হয়তো একটা কোষের মধ্যে এই পরিবর্তনটা আসতে থাকবে, এবং দেখা গেল 2-4 বছর পরে সে একটা সত্যিকারভাবে ক্যান্সার একটা কোষ থেকেই কিন্তু উৎপন্ন হয় ক্যান্সারটা, তখন ওইটাই আস্তে আস্তে বড় হতে থাকে এবং ক্যান্সারের প্রকাশ ঘটে। আচ্ছা, 2030 সাল নাগাদ ধারণা করা হচ্ছে, সেটাও রিসার্চেরই কথা, যে শুধুমাত্র ওভারওয়েট এবং ওবেসিটির কারণে ক্যান্সার রোগীদের সংখ্যা প্রায় 15 থেকে 20 গুণ বেড়ে যাবে। যেমনটা আপনি কথা প্রসঙ্গে ওবেসিটির কথা, ওভারওয়েটের কথা আপনি আনলেন। এক্ষেত্রে আসলে রোগীদেরকে যখন আপনারা কাউন্সিলিং করেন, তখন কি আসলে যে সঠিক ওজন নিয়ন্ত্রণে রাখাটা কতটুকু গুরুত্বপূর্ণ, সেই বিষয়ে কি আপনারা কাউন্সিলিং করে থাকেন কিনা? স্ক্রিনিং করতে আসে কিংবা তাদের স্বাস্থ্য সচেতন, তাদেরকে আমরা এই কথাগুলো বলি যে অনেকে ভয় পাচ্ছে যে আমার ক্যান্সার হয়ে যাচ্ছে কিনা, কিংবা আমার ফ্যামিলিতে ক্যান্সার রয়েছে, আমাদের কিভাবে আমি প্রিভেনশন করতে পারবো। তখন তো আমরা 4-5টা এই কথা বলি যে স্বাস্থ্য সচেতন, সুষম খাদ্য গ্রহণ, তারপরে ফিজিক্যাল এক্সারসাইজ করা, এই জিনিসগুলো যদি আমরা নিয়ম মেনে চলি, তাহলে দেখা যাচ্ছে। আরেকটা জিনিস কি, ক্যান্সারের ইনসিডেন্স বাড়ার আরেকটা কারণ হচ্ছে আমাদের আয়ু বৃদ্ধি পাচ্ছে আজকাল। দেখা যাচ্ছে আমরা
70-80 বছর পর্যন্ত আমাদের আয়ু বেড়ে গেছে। তার ফলে যে শরীরের মধ্যে যে প্রতিনিয়ত একটা মিউটেশন হয়, কেমিক্যাল ইন্টারাকশন হয়, এগুলোতে দেখা যাচ্ছে যে একটা সময় Exposure টা বেশি শেষের দিকে হচ্ছে। আমরা যেমন এক সময় আগে আমরা ফেস করতাম ইনফেকশাস ডিজিজগুলো নিয়ে, এটা আমাদের বড় হেডেক ছিল। পোলিও ছিল, এই ছিল, নাই ছিল, কলেরা ছিল, কিন্তু এখন এগুলো কিন্তু কমে আসছে কারণ আমাদের সক্ষমতার জন্য। কিন্তু এখন ডায়াবেটিস, হাইপারটেনশন, ব্লাড, নানান ধরনের ক্যান্সার, এটা আমাদের প্রাধান্য পাচ্ছে, তবে আমাদের এদিকে যেতে হবে। মাহফুফা ম্যাম, আপনার কাছে এখন একটু জানতে চাইবো যে রোগীরা যখন আপনাদের কাছে বিভিন্ন সিমটমস নিয়ে এসে থাকে তখন ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তখন আসলে কি কি টেস্ট আপনারা করতে দেন এবং কি কি টেস্টের মাধ্যমে আপনারা কনফার্ম হন যে তিনি আসলে ব্লাড ক্যান্সারে আক্রান্ত? খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। মানুষ কিন্তু জেনে আসে না যে তার ব্লাড ক্যান্সার, সো রোগীরা কিন্তু আমাদের কাছে সরাসরিও আসে না, এবং আমাদের কাছে যতদিনে আসে ততদিনে হয়তো অনেক দেরি হয়ে গেছে। যেমন একটা রোগী হয়তো বোন পেইনের জন্য হয়তো সরাসরি তিনি হাড়ের ডক্টরের কাছে যান বা অর্থোপেডিক্সের কাছে যান, তার কিডনির সমস্যার জন্য উনি কিন্তু কিডনির ডক্টরের কাছে যান, কিন্তু এগুলো যে আসলে ব্লাড ক্যান্সারেরই লক্ষণ উনি তো সেটা বোঝেন না। সো আর্লি রেফারেলটা খুব গুরুত্বপূর্ণ। যখনই যে কোনো ফিজিশিয়ান মনে করবেন যে এই রোগীটার ব্লাড সংক্রান্ত কোনো সমস্যা আছে, দ্রুত তাকে আসলে একজন হেমাটোলজিস্ট বা রক্তরোগ বিশেষজ্ঞের কাছে পাঠানো উচিত, এবং তিনি কিন্তু তখন খুব দ্রুত এটি ডায়াগনোসিস করতে পারেন। বিশেষত আমি মাল্টিপল মায়োলোমা, লিম্ফোমা এগুলোর ক্ষেত্রে বলছি, এগুলো সাধারণত অনেক দেরিতে ডায়াগনোসিস হয় এবং প্রপার লাইনে আসতে রোগীদের অনেক সময় লাগে, কারণ জেনারেল ফিজিশিয়ানদের কাছে যদি বেশি দিন থাকে তাহলে কিন্তু এই রোগগুলো ডিটেকশন হতে পারে না আর কি। আচ্ছা। তো লাইন অফ ডিরেকশন অনুযায়ী কিন্তু আসলে তার ইনভেস্টিগেশন, স্পেসিফিক ইনভেস্টিগেশন তাছাড়া ওই সময় অনেক ওই ফার্স্ট ফিজিশিয়ান অনেক সময় অপ্রয়োজনীয় কিছু টেস্ট দিয়ে দেন, যেটা হয়তো আমাদেরকে এসে অন্যভাবে আরো রিপিট করা লাগে, তাহলে আমার মনে হয় যে সেখানে খরচটাও রেফার করে, বেড়ে যায়। হ্যাঁ, খরচটা বেড়ে যায়। আচ্ছা। এই জন্য প্রাথমিকভাবে রেফার করে দিলে ভালো। প্রথম অবস্থাতেই যদি রেফারটা হয়ে যায় তাহলে কিন্তু রোগীদের জন্য অনেক অনেক ভালো হয়ে যায়। আর রোগীরা রক্তশূন্যতার জন্য, রক্তশূন্যতাও রোগীরা কিন্তু ঠিক বুঝতে পারে না, যেটি স্যার বলছিলেন যে 3টি লক্ষণ থাকে ব্লাড ক্যান্সারে। অ্যাকিউট লিউকেমিয়ার ক্ষেত্রে রক্তশূন্যতা, জ্বর এবং রক্তক্ষরণ, এই 3টির মধ্যে 2টিও থাকতে পারে, একটিও থাকতে পারে, 3টিও থাকতে পারে। আবার সাধারণ ডেঙ্গু জ্বরেও এরকম সিমটম থাকতে পারে। কিন্তু এই জায়গাগুলোতে আসলে একজন স্পেশালিস্ট খুব হিস্ট্রি এবং এক্সামিনেশনের মাধ্যমে কিন্তু রোগীকে আইডেন্টিফাই করতে পারেন যে আসলে কি তার ব্লাড ক্যান্সার হয়েছে কিনা। আচ্ছা। তো আমরা খুব সাধারণভাবে প্রথমেই একটা রক্ত পরীক্ষা করতে দিই, যেটি রক্তের সিবিসি এবং পেরিফেরাল ব্লাড ফিল্ম। সিবিসি তো মেশিনই দিয়ে থাকে, মেশিন যে রিপোর্টটা দিয়ে থাকে ওইটা রিড করতে পারাটা খুব ইম্পর্টেন্ট, এবং সেই সাথে ব্লাড ফিল্মটা করা, যেটি কিনা একজন হেমাটোলজিস্ট যেভাবে করে করতে পারবেন অন্য স্পেশালিটির ডক্টরদের পক্ষে হয়তো সেভাবে করে সম্ভব না। তো একটা পেরিফেরাল ব্লাড ফিল্মে যদি অ্যাটিপিক্যাল সেল থাকে, খুব কম অ্যামাউন্টে থাকলেও কিন্তু সেটি আইডেন্টিফিকেশন করা সম্ভব। আচ্ছা। যদি অ্যাটিপিক্যাল সেল বা ব্লাস্ট সেল থেকে থাকে সেটি কিন্তু অ্যাকিউট লিউকেমিয়ার দিকেই যায়, তখন আমরা ফার্দার বোন ম্যারো স্টাডি বা তার আরও কনফার্মেশনের জন্য ফ্লো সাইটোমেট্রি বা মলিকুলার জেনেটিক্স এই ধরনের পরীক্ষা করে আমরা শতভাগ কনফার্মেশন করে ফেলতে পারি এবং সেইভাবে তাকে ট্রিটমেন্ট দিতে পারি। যেমন একটা রোগীর যদি এখানে লিম্ফ নোড ফোলা নিয়ে আসে, তার যদি ব্লাড নর্মাল থাকে, তখন আমরা কিন্তু আর বাকি পরীক্ষা না করে আমরা সরাসরি লিম্ফ নোড সেকশন করে হিস্টোপ্যাথোলজি করব, তখন আমাদের লাইন অফ ডিরেকশন হবে সেরকম। যদি কোনো রোগীকে আমরা দেখি যে মাল্টিপল মায়োলোমা সাসপেক্টেড, তখন তাকে আমরা সেই লাইনে সেরাম প্রোটিন ইলেকট্রোফরেসিস থেকে শুরু করে বোন ম্যারো এবং অন্যান্য পরীক্ষা, এবং সেই লাইন অফ ডিরেকশনে তার ইনভেস্টিগেশন যাবে, এবং সেভাবে যদি সেগ্রিগেট হয়ে যায়, আচ্ছা। সেপারেটেড ওয়েতে যদি আমরা রোগীটাকে দেখতে পারি, অর্থাৎ ডায়াগনোসিস করার পর বা টেস্টের যে রিপোর্ট সেই অনুযায়ী সেই অনুযায়ী ডক্টরের কাছে রেফার করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো আমরা আরেকটু বিস্তারিত জানবো। বিরতি শুরু হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। আমরা বিরতির আগে কথা বলছিলাম, আপনি যেমনটি বলছিলেন যে রেফার করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই প্রসঙ্গে স্যারের একটু মতামত জানতে চাই। এ প্রসঙ্গে ভেরি রিসেন্ট একটা কেস সম্বন্ধে বলি। একজন মহিলা, তার রক্তক্ষরণ হচ্ছিল, পার একটা ব্লিডিং, তো একজন সার্জন দেখলো তার ওখান থেকে ব্লিডিং হচ্ছে, বায়োপসি নিয়েছে, তো রক্ত তার বন্ধ হচ্ছে না। তবে রুগীটা রেফার করে নাই, রুগীটা নিজেই আসছে, রুগীর হাজব্যান্ড আমার কাছে। তখন আমি ব্লাড পরীক্ষা করে দেখি তার অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া, মাইলোসাইটিক লিউকেমিয়া, যেটা যে
অ্যাকিউট প্রোমাইলোসাইটিক লিউকেমিয়া 90% ক্ষেত্রে মুখে এবং সামান্য ইনজেকশন দিয়ে ভালো হয়ে যায়। এবং পরবর্তীতে আমি যখন সন্দেহ করলাম, অন্যান্য পরীক্ষা করে কনফার্ম করলাম যে এটা অ্যাকিউট প্রোমাইলোসাইটিক লিউকেমিয়া, এবং সে আমার এখন চিকিৎসাধীন আছে। মাত্র 5-6 দিন সে ভর্তি ছিল হাসপাতালে, এখন সে বাসা থেকে চিকিৎসা নিচ্ছে। এই যে একটা এখানে একটা গুরুত্বপূর্ণ কথা স্যার বলেছেন যে অ্যাকিউট প্রোমাইলোসাইটিক লিউকেমিয়া, রোগীদের উদ্দেশ্যে বলতে চাই যে অ্যাকিউট প্রোমাইলোসাইটিক লিউকেমিয়া এমন একটি লিউকেমিয়া যে রোগী একদম সুস্থ হয়ে যায়। আমাদের এমনও ইতিহাস আছে যে রোগী আগে চিকিৎসা করেছে 10 বছর আগে, তার বিয়ে হয়েছে, তার সন্তান হয়েছে এবং এখন সে দিব্যি ভালো আছে। তো এরকম অনেক রোগী আছেন এবং ক্রনিক মাইলয়েড লিউকেমিয়ার রোগী আছেন যারা অনেকে মনে করে থাকেন যে লিউকেমিয়ার রোগীরা হয়তো সংসার জীবনে সন্তান এটা নিতে অনেকের পারেন না। ধারণা, সেই সাথে যিনি ভুক্তভোগী তিনিও কিন্তু মনে করে থাকেন, তার একটা প্রশ্নই কিন্তু থাকে অনকোলজিস্টদের কাছে যে আমি পুরোপুরি ভাবে সুস্থ হতে পারবো কিনা। সেটাই আমি বলছি যে এটা আবার অনেক বাচ্চাদের যারা আমরা 10 বছর আগে 15 বছর আগে ট্রিটমেন্ট করেছি তারা তো এখন অনেক বড় হয়ে গেছে, তারা এখন ইউনিভার্সিটি পড়ে কেউ চাকরিও করছে। তো এ ধরনের অনেক সাকসেস স্টোরিও আছে। সো লিউকেমিয়া মানেই কিন্তু আসলে জীবন শেষ তাও কিন্তু নয়, ব্লাড ক্যান্সার মানেই জীবন শেষ তা নয়। ব্লাড ক্যান্সারের সঠিক চিকিৎসা যদি করা যায় এবং সেটার জন্য প্রয়োজন হচ্ছে আর্লি রেফারেল, সেটার জন্য প্রয়োজন সঠিক নির্দেশনা, সঠিক চিকিৎসা। এই জিনিসগুলো যদি করা যায় ঠিক মতন তাহলে কিন্তু ব্লাড ক্যান্সার চিকিৎসা এবং শতভাগ এখানে সাফল্য উদ্দেশ্যে আমরা চিকিৎসাটা দিতে পারি। এবং যাদের এই যে ব্লাড ক্যান্সার হচ্ছে, যেমনটি আপনারা দুজনেই বলছিলেন যে সঠিক সময়ে চিকিৎসা করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এখন অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে শহরাঞ্চলের বাইরে যারা গ্রামাঞ্চলে রয়েছে তাদের দেখা যায় আর্থসামাজিক অবস্থা খুব একটা ভালো থাকে না। সেক্ষেত্রে এই ধরনের রোগীরা যখন আপনাদের কাছে আসে, সেক্ষেত্রে আসলে আপনাদের কি প্রত্যাশা থাকে যে গভর্নমেন্ট থেকে বা স্বাস্থ্য বিভাগ থেকে, স্বাস্থ্য অধিদপ্তর থেকে আসলে কি কি ধরনের সুবিধাগুলো তারা পেলে একজন রোগী পুরোপুরি ভাবে ট্রিটমেন্টগুলো পাবে এবং তিনি সুস্থ হতে পারবেন? এর আগে একটু বলি যে আমাদের একটা বড় সমস্যা হলো যেসব রোগীরা যখন শুনে ব্লাড ক্যান্সার হয়েছে, আত্মীয় স্বজনরা তখন তাকে ইনসিস্ট করে যে বিদেশে যাওয়ার জন্য। এটা মারাত্মক একটা সমস্যা, কারণ তখন তারা জেনে না জেনে বিদেশে চলে যায় আত্মীয় স্বজনদের কথার মতো, এবং ওখান থেকে যখন ফিরে আসে তখন তারা ফলো আপ করে না। তখন দেখা গেল রোগটা খুব খারাপ পর্যায়ে যায়, এক সময় সে এটা কোনো চিকিৎসাই করা ডিফিকাল্ট হয়ে যায় বা তার তখন চিকিৎসা করার মতো সামর্থ্য থাকে না। ওই জন্য আমি বলি যে একজন প্রাথমিকভাবে একজন দেশে ডাক্তার যেটা পরামর্শ দেয় সেভাবে চললে ভালো। এখন যেতেই পারে বিদেশে তার সক্ষমতা থাকলে। এক্ষেত্রে আমার একটা প্রশ্ন রয়েছে, এই যে রোগীরা আস্থা পাচ্ছে না, পার্শ্ববর্তী দেশগুলোতে চলে যাচ্ছে, কেন আস্থা পাচ্ছে না? আস্থা পাচ্ছে না, মানুষ মিসগাইডেড হচ্ছে আমি বলবো। কারণ যেসব রোগীগুলো আমাদের সংস্পর্শে আসছে তারা কিন্তু চিকিৎসা করে ভালো হচ্ছে, অথবা কেউ কেউ হয়তো ভালো হচ্ছে না, কারণ যেটা বিদেশে গেলেও না হতে পারে। এমনও রোগী আছে সিঙ্গাপুরে গিয়েছে, চিকিৎসা করেছে এবং পরে রোগটা ফিরেছে, মারা গিয়েছে। কিন্তু আবার এমনও রোগী আছে যে আমাদের হাতেই ভালো হচ্ছে। অতএব আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে আসতে হচ্ছে হলো মানুষ না বুঝে বিদেশে যায়, আত্মীয় স্বজনদের ইনসিস্ট করে চাপে থাকে। তারা মনে করে যে ক্যান্সার হয়েছে ওখানে গেলেই মনে হয় ভালো হয়ে যাবে, কিন্তু তা নয়। কিন্তু চিকিৎসা আমাদের, হ্যাঁ, আমরা যদি মনে করি যে একজন চিকিৎসক যদি মনে করে তার এই চিকিৎসা বাংলাদেশে সাফিসিয়েন্ট না, তার বিদেশ যাওয়ার দরকার, তখন সে যেতেই পারে, অথবা তার সামর্থ্য রয়েছে সে যেতেই পারে, কিন্তু না জেনে যেন সে না যায়। আস্থার ব্যাপারটা আছে যেখানে ভুল বোঝাবুঝি থাকে। অতএব আমি বলবো যারা ফিজিশিয়ান, ট্রিটিং ফিজিশিয়ান বা ট্রিটিং হেমাটোলজিস্ট যারা আছে, তাদের উচিত রোগীর সাথে বা রোগীর আত্মীয়স্বজনের সাথে বিস্তারিতভাবে আলাপ করা, যে রোগটা কি হয়েছে, তার চিকিৎসা কি রয়েছে, তার এর ভালো হওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে, বিদেশে গেলেও এটার কি সম্ভাবনা রয়েছে, আমাদের এখানে ফ্যাসিলিটি কতখানি রয়েছে, এই জিনিসগুলো যদি তারা আলাপ করে তাহলে আমার মনে হয় আস্থা ফিরে। কাউন্সেলিং এবং ডিসকাশন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যেমন যে কোনো ক্যান্সারের রোগী তার কিন্তু শুরুতে এটা একটা বিশাল ধাক্কা তার নিজের জন্য, তার ফ্যামিলির জন্য। সো সবাইকে নিয়ে কিন্তু একটা কাউন্সেলিং করা এবং ডিটেইল ডিসকাশন, এটা কিন্তু একটা ট্রিটমেন্টের একটা পার্ট। রোগী যত রোগটা সম্বন্ধে যত বুঝতে পারবেন, যতটা আমাদের কাছ থেকে জানতে পারবেন, তত কিন্তু তাকে ট্রিটমেন্ট দেওয়াটা সহজ, এবং তত তিনি কিন্তু ট্রিটমেন্ট ফ্রেন্ডলি হবেন, তত ট্রিটমেন্টটা সে গ্রহণ করবে। তো এই কমপ্লায়েন্সের জন্য কিন্তু এই কাউন্সেলিংয়ের কোনো বিকল্প নাই, এটা কাউন্সেলিং করতেই হবে।
এটা ট্রিটমেন্টেরই একটা পার্ট। আচ্ছা, যদি কোনো ক্যান্সার রোগী তার ক্যান্সার শনাক্ত হলো, তিনি ট্রিটমেন্ট শুরু করলেন, আমরা যতটুকু জানি যে এক্ষেত্রে সঠিক খাদ্য অভ্যাস কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ সেই কন্ডিশনে তার যে ইমিউনিটি বুস্ট আপ করা, তার যে সেল গ্রোথ, সেল ডিভিশন যেগুলো রয়েছে সেগুলোকে বিল্ড আপ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আপনার কাছে একটু জানবো যে কেমোথেরাপি বা রেডিওথেরাপি চলাকালীন সময়টাতে আমরা যতটুকু জানি যে রোগী অনেক বেশি দুর্বল হয়ে যায়, তাতে নাউশিয়া থাকে, ভমিটিং থাকে, এক্ষেত্রে নিউট্রিশনের পার্টটুকু আসলে কতটুকু গুরুত্বপূর্ণ? খুবই গুরুত্বপূর্ণ নিউট্রিশন, কারণ হচ্ছে যে আমাদেরকে এনশিওর করতে হয় যে নিউট্রিশন যদি প্রপারলি না থাকে তাহলে তো সেলগুলো কাজ করবে না। তো আমাদের আমরা রোগীকে সবসময় বলে থাকি যে কেমোথেরাপি পরবর্তী যে সময়টাতে আমাদের ডাব্লিউবিসি কাউন্ট বা নিউট্রোপেনিয়া হয়, ডাব্লিউবিসি কাউন্ট কমে যায়, সেই সময়টাতে কিন্তু আমরা কাঁচা ফল বা এমন কোনো খাবার যেটি খেলে ডায়রিয়া হতে পারে বা লুজ মোশন হতে পারে বা বমি হতে পারে, এই ধরনের খাবার একটু অ্যাভয়েড করতে বলি। যেমন সে ফ্রেশলি কুকড, মানে বাসায় তৈরি খাবার বা সদ্য রান্না করা গরম খাবারটা সে খাবে, এ ধরনের আমরা অ্যাডভাইস দিয়ে থাকি। অনেক সময় শক্ত খাবার খেতে পারে না, আমরা স্যুপ জাতীয় বা চিকেন স্যুপ এগুলো খেতে বলি। তো প্রোটিনটা খুব প্রয়োজন, সেই সাথে ভিটামিন জাতীয় খাবারও প্রয়োজন। সো এই ধরনের একটা ফুড আমরা অনেক সময় নিউট্রিশনিস্টের হেল্পও আমরা নিয়ে থাকি। যদি একেবারেই রোগী খেতে না পারে সেই ক্ষেত্রে আমরা প্যারেন্টাল নিউট্রিশনের ব্যবস্থা আছে, বা অনেক সময় সাপ্লিমেন্টারি হেল্পও না হয়ে থাকে। আমরা অনুষ্ঠানে যেটা বলতে চাচ্ছিলেন যে আমাদের রোগীরা আমাদের কাছে কি প্রত্যাশা করে বা সরকারের কাছে কি প্রত্যাশা করে। হ্যাঁ, ব্লাড ক্যান্সারের রোগীরা আসলে যারা মধ্য আয়ের মানুষ, তাদের উচিত সরকারি চিকিৎসা ব্যবস্থাটা একটা কাঠামো করে তোলা, যাতে রোগীরা আসলে তাদের চিকিৎসা, রোগ নির্ণয় এবং চিকিৎসাটা সহজে তারা পায়। এবং বিদেশে অনেক সময় করে কি, যেমন ট্রান্সপ্ল্যান্টের মতো ব্যয়বহুল খরচও দানশীল ব্যক্তিরা তার ডোনেট করে, তার আংশিকভাবে খরচ, তাহলে তার পক্ষে সহজ হয় চিকিৎসাটা নেওয়া। আমাদের ক্ষেত্রে এই জিনিসগুলো করা সরকারি একার পক্ষে হয়তো সম্ভব না, কিন্তু সামগ্রিকভাবে সামাজিকভাবে অর্থাৎ তাই যে আমরা এই জায়গাতে আমি স্বাস্থ্য বিভাগের কথা আমরা বলে থাকি যে তাদের কি করেন, এক্ষেত্রে সর্বস্তরের মানুষের এগিয়ে আসা উচিত। এইখানে আমি বলছি যে আমাদের কিন্তু সরকার পক্ষ থেকে ক্যান্সার, থ্যালাসেমিয়া, লিভার ডিজিজ, এই ধরনের কিছু কিছু ডিজিজের জন্য কিন্তু সমাজসেবা অধিদপ্তর থেকে একটি সাহায্য দেওয়া হয় রোগীদেরকে। এই যে অ্যামাউন্টের একটা টাকা, এটি আমরা সবসময় দেখে থাকি একটি নির্দিষ্ট সময়ে শুধু থাকে, হয়তো জুন মাসের আগে এটি এখন বলা হচ্ছে, কিন্তু এটি যদি সারা বছর ফ্লোটা থাকতো তাহলে কিন্তু রোগীরা অনেক বেশি বেনিফিটেড হতো। এবং হঠাৎ করে একটা বাজেট আসে, হঠাৎ করেই সেই বাজেটটা আবার নাই হয়ে যায়। তো আমরা চাই যে সারা বছর অনেক সময় জানতেও পারে না এবং বাজেট কিন্তু অনেক সময় ফেরত যায়, কিন্তু আমরা চাই যে সারা বছর একটা সাস্টেইনেবল বাজেটটার যদি থাকে ও ফ্লো অফ বাজেট যদি থাকে, তাহলে অবশ্যই এই রোগীরা বেনিফিটেড হতে পারে এবং ট্রিটমেন্টটা তারা নিতে পারে। আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা যদি এক কথায় যদি বলি, যেমনটা আপনি বলছিলেন যে ক্ষেত্রে প্রচারণা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সচেতন করাটা এবং ব্যক্তিগতভাবে সচেতন হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এই ব্লাড ক্যান্সার এবং ওভারঅল বিভিন্ন ধরনের ক্যান্সার সম্পর্কে এত গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদের সাথে শেয়ার করবার জন্য। ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ, অনেক ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন আরোগ্য নিকেতন এই অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম ব্লাড ক্যান্সার নিয়ে এবং সেই সাথে বিভিন্ন ধরনের ক্যান্সার নিয়ে, কিভাবে প্রিভেন্ট করা যায়, কিভাবে কোথায় ট্রিটমেন্ট করলে রোগীরা ভালো থাকবে এবং কোন পর্যায়ে ট্রিটমেন্ট শুরু করলে সেটিকে আসলে প্রপার ওয়েতে রোগীকে সুস্থ করা সম্ভব, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আমাদের বিশেষজ্ঞগণ বিস্তারিত আমাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।